কথায় আছে দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হয়, কিন্তু বাস্তবে কিন্তু আমরা সেই বিষয়টা সবসময় মাথায় রাখি না। আর মাথায় রাখি না বলেই আমরা এমন সব দুঃসহ পরিস্থিতির সম্মুখীন হই, আর তারপর তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা যাদের কাছে ছুটে যাই, আজ এমনই একজন বিশেষজ্ঞের কাছে আমরা পৌঁছে গেছি। আজকে আমরা কথা বলবো বিশিষ্ট দন্ত চিকিৎসক মাননীয় শ্রী সৌমিত্র মহাশয়ের সঙ্গে। সৌমিত্র, নমস্কার। আজকে আমরা ডাক্তারবাবুর কাছ থেকে অনেক প্রয়োজনীয় বিষয় জানবো। আমরা আশা রাখছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের এই অনুষ্ঠানটি মনোযোগ সহকারে দেখবেন। সাধারণত সবচেয়ে বেশি আমরা দৈনন্দিন চিকিৎসার ক্ষেত্রে যে সমস্যাটার সম্মুখীন হই সেটা হচ্ছে দাঁতে গর্ত হয়ে যাওয়া, যেটাকে ডেন্টাল ক্যারিজ বা টুথ ক্যাভিটিও বলে। আচ্ছা, এছাড়া অন্যান্য সমস্যাও রয়েছে, যেমন মাড়ির সমস্যা, গাম ব্লিডিং এর সমস্যা। এছাড়া দাঁতে নড়বড়ে ভাব বা দাঁত নড়বড়ে হয়ে যাওয়া, এছাড়া উঁচু নিচু আঁকা বাঁকা দাঁতের সমস্যা, বাচ্চাদের ক্ষেত্রে দুধে দাঁত সঠিক সময় না পড়া এবং যে পাকা দাঁত যেটা পার্মানেন্ট টুথ বলা হয় সেটা সঠিক সময় না ওঠা, এছাড়া দাঁত শিরশির করা, মিষ্টি বা ঠান্ডা জাতীয় খাবার, গরম জিনিস খাওয়ার সময় দাঁতে যন্ত্রণা অনুভব হওয়া, এই সমস্যাগুলো আমরা সাধারণত দেখে দাঁতের অ্যাকচুয়ালি যখন সমস্যা প্রথমে শুরু হয় তখন সেটা মানে প্রথম অবস্থায় ছোটই থাকে। তো কথায় আছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, কিন্তু এই ক্ষেত্রে একটাই প্রধান অসুবিধা, সেটা হচ্ছে যে সমস্যাটা যখন ছোট থাকে তখন সেটা অনেক রোগী শনাক্ত করতে পারে। সেই ক্ষেত্রে সমস্যা যখন বড় আকার ধারণ করে, দাঁতে যখন ব্যথা হয় এবং অন্যান্য গোড়া ফুলে যাওয়া বা খেতে অসুবিধা হওয়া, এই ধরনের সমস্যাগুলো যখন হয় তখনই রোগীরা দন্ত চিকিৎসকের শরণাপন্ন হয়। তো অ্যাকচুয়ালি দাঁতের যে যখন সমস্যা ছোট থাকে সেই অবস্থায় চিকিৎসা করলে যেটা অল্পেতেই সমাধান হয়ে যেত, সেটার ক্ষেত্রে অনেকটা এগিয়ে যাওয়ার পরে সেইটা হয়তো আমাদের দাঁতটা তুলে ফেলা, হ্যাঁ, বা আরসিপি করার মতো অনেক বেশি মানে ইনভেসিভ প্রসিডিওর করতে হয়, আনুষঙ্গিক যে চিকিৎসাগুলো, হ্যাঁ, সেগুলো করতে হয়। যার ফলে সেটা শুধুমাত্র আমাদের পক্ষেই না, রোগীর পক্ষেও অনেক সময় সাপেক্ষ হয় এবং ব্যয়বহুল হয়। তার সাথে সাথে শরীরের যে অঙ্গহানি, একটা দাঁত যেহেতু চিবানোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই সেই ব্যাপারটাও একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তো সেই জন্য সূচনাতেই যদি রোগ শনাক্ত করা যায় তাহলে সেটা অনেক আগেই সেটার চিকিৎসা খুব সহজেই সম্ভব। তাই একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর, যেটা আমরা বলি 6 মাস পর পর একবার ডেন্টিস্টের কাছে চেক আপ করিয়ে নেওয়া হয়। ঠিক। আমি ঠিক এই জায়গাতেই আসতে চাইছিলাম। ডাক্তারবাবু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের সামনে তুলে ধরলেন যে আমার দাঁত সুস্থ কিনা সেটা কিন্তু অনেক সময় আমরা টের পাচ্ছি না, বা অসুস্থ হয়ে পড়ছে কিনা, দাঁতের সমস্যা আছে কিনা সেটা অনেকে বুঝতেই পারছে না। সেটা যখন খুব হাইপার লেভেলে চলে যাচ্ছে তখন তিনি টের পাচ্ছেন যে আমার দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে। সেটা না করে তিনি আমরা রেগুলারলি আমরা ডেন্টিস্টের কাছে যাই, তাহলে আমরা অন্তত সচেতন থাকতে পারবো যে আমার দাঁতের কোনো সমস্যা সৃষ্টি হলো। আমজনতার কথা যদি বলেন তাহলে আমি আমার প্র্যাকটিসে যা দেখেছি এখনো সচেতনতার যথেষ্ট অভাব আছে। এবং যেটা আগেও বললাম যে যতক্ষণ না সমস্যা গুরুতর আকার ধারণ করছে, ঠিক, অর্থাৎ ব্যথা হচ্ছে, খেতে অসুবিধা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ডেন্টিস্টের কাছে মানে যাওয়ার ব্যাপারটা পেশেন্ট উপেক্ষাই করে যায়। অনেক ক্ষেত্রে লোকাল ফার্মাসিস্টের পরামর্শ নিয়ে কিছু চলতি ওষুধ খেয়ে যতটা সম্ভব উপসর্গ দমিয়ে রাখার চেষ্টা করেন, এবং এতে লাভের বদলে হিতের বিপরীত অর্থাৎ ক্ষতি বেশি হয়। তো এই ক্ষেত্রে একটা সর্বোপরি সচেতনতা বৃদ্ধি খুবই দরকার, এবং 6 মাস পর পর যেটা চেক আপ দরকার সেটা করলে অবশ্যই পরবর্তী বৃহত্তর সমস্যার হাত থেকে আমরা অচিরে মুক্তি পেতে পারি। ঠিক।
ক্ষেত্রে সাধারণত আমরা দেখি যেটা বার্ধক্যজনিত কারণে দাঁতের ক্ষয় বা এনামেলের ক্ষয়, যেটাকে অ্যাট্রিশন বলে। আচ্ছা। এছাড়া মাড়ির সমস্যা দেখা যায়, দাঁতের চারপাশে মাড়ি ক্ষয় হয়ে যায়, এবং বোন লস যেটাকে বলে পেরিওডন্টাল বোন লস, চারপাশে হাড়ের অবক্ষয় হয়, যার ফলে দাঁত নড়বড়েও হয়ে যায়। এবং এছাড়া যেটা হয় সেটা হচ্ছে সেনসিটিভ দাঁত শিরশির করার একটা সমস্যা, এটা দাঁত ক্ষয়ে গেলে অটোমেটিক্যালি শিরশিরানির সমস্যাটা দেখা দেয়। এছাড়া যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে মুখে দুর্গন্ধের একটা সমস্যাও দেখা দেয়। বার্ধক্যজনিত কারণে অনেকে যারা হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপের ওষুধ খান, তাদের ক্ষেত্রে মাড়ির জিঞ্জিভাল হাইপারপ্লাসিয়া বলে একটা জিনিস হয়, যেখানে মাড়ির অত্যাধিক বৃদ্ধি হয়, মানে মাংস বৃদ্ধি, যার ফলে হয়তো সেটা দুটো দাঁতের মাঝখানে একটা মাড়ির ইনফেকশনের ভবিষ্যতে সূচনা করে। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে অতি বৃদ্ধির ফলে একটা দৃশ্যহানি, মানে কুৎসিত একটা ব্যাপার তৈরি করে। বয়স্কদের মধ্যে অ্যাকচুয়ালি যারা ধরুন পান সুপারি বা কোনো সুপারি জাতীয় পদার্থ সেবন, তাদের ক্ষেত্রে দাঁতের ক্ষয় রোগটা খুবই বেশি দেখা যায়। এছাড়া হলদেটে হয়ে যাওয়া দাঁত, এমনিতেই ধরুন যাদের কোনো ধরনের নেশা বা অভ্যাস নেই, তাদের ক্ষেত্রেও দাঁত হলুদ হয়ে যায়, যেটাকে ইয়েলো ডিসকালারেশন অফ টুথ বলে। এটা আপনার বার্ধক্যজনিত কারণে আরো বেশি হয়। ঠিক। কিন্তু যারা সুপারি সেবন করেন তাদের ক্ষেত্রে দাঁত আরো বেশি ক্ষয়ে যায়, এবং কিছু কিছু ক্ষেত্রে দাঁতের চারপাশে হাড়ের ক্ষয় এতটাই বেশি হয় যে দাঁত নড়বড়ে হয়ে অনেক সময় পড়ে যায়। এছাড়া ডেন্টাল ফ্র্যাকচার বা টুথ ফ্র্যাকচার, যেটা দাঁতের মধ্যে ফাটল ধরা, সেই জিনিসটাও এদের মধ্যে বেশি দেখা যায়। যারা স্মোকিং করেন তাদের ক্ষেত্রে মাড়ির রোগের সম্ভাবনা কয়েক গুণ বৃদ্ধি পায়, অর্থাৎ মাড়ি থেকে ব্লিডিং হওয়া, মাড়ি ফুলে যাওয়া, এই সমস্যাগুলো আরো বেশি বৃদ্ধি পায়, এবং এগুলো বয়স্ক লোকজনের ক্ষেত্রেই বেশি দেখা যায়। তো ডাক্তারবাবু যে বিষয়টা তুলে ধরলেন যে স্বাভাবিক নিয়মে বয়সজনিত কারণে তো হচ্ছে কিছু সমস্যা, তার সঙ্গে বাড়তি সমস্যা হচ্ছে যদি কেউ কোন রকম নেশাদ্রব্য গ্রহণ করেন সেক্ষেত্রে, এবং সেখান থেকে একটা আশঙ্কার জায়গা, কারণ এই সময়ে আমরা চারপাশে লক্ষ্য করি ইয়াং জেনারেশনের মধ্যেও কিছু প্রবণতা আমরা অনেক সময় লক্ষ্য করি। তো মূলত এই যে ছাত্রছাত্রী যারা রয়েছে, টিনেজার যারা রয়েছে, তাদের ক্ষেত্রেও তো বিভিন্ন রকম সমস্যা হতে পারে। এই বয়সীদের মধ্যে কি কি ধরনের সমস্যা হতে পারে সেই বিষয়গুলো যদি একটু তুলে ধরেন। ছাত্রছাত্রীদের মধ্যে অ্যাকচুয়ালি সচেতনতার অভাবের জন্য দাঁতের সমস্যাগুলো বেশি দেখা যায়। এই বয়সে হাইজিনের ব্যাপারটা, ওরাল হাইজিন যেটা, অর্থাৎ মুখ ও দাঁতের যে পরিচ্ছন্ন ভাব সেটা বজায় রাখা, সেই সচেতনতার অভাব থেকেই সমস্যাগুলো তৈরি হয়। এছাড়া বাচ্চাদের বা শিশুদের যে স্বাভাবিক প্রবৃত্তি, চকলেট, চিপস, যেগুলো অ্যাকচুয়ালি আপনার যে ক্ষতিকারক দাঁতের পক্ষে এবং ওভারঅল স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকারক, সেই জিনিসগুলো খাওয়ার প্রতি স্বাভাবিকভাবেই বেশি আকর্ষণ থাকার জন্য ওদের ক্ষেত্রে দাঁতে গর্ত হয়ে যাওয়া বা ডেন্টাল ক্যারিজ, এছাড়াও দাঁতের মধ্যে স্টেইন হয়ে যাওয়া, যেটাকে স্টেইনিং অফ টিথ, এবং দাঁতের মধ্যে পাথর জমে যাওয়া, ক্যালকুলাস, এই সমস্যাগুলো দেখা যায়। এছাড়া ইদানিং যেটা আমরা খুবই কমনলি পাচ্ছি সেটা হচ্ছে যে শিশুদের দুধের দাঁত যেটা, সেটা আগে যেমন সঠিক সময় পড়ে যেত, পড়ে গিয়ে সেই জায়গায় স্থায়ী দাঁত উঠতো, সেটা আজকাল সঠিকভাবে পড়ছে না, যার ফলে কি হচ্ছে দুধের দাঁত যেখানে আছে তার সামনে বা পিছন দিয়ে বা বেকায়দায় একটা জায়গায় স্থায়ী দাঁতগুলো বেরিয়ে যাচ্ছে, যার ফলে খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত বিষয়ে একটা জটিল সমস্যা হচ্ছে। তো এটা মানে আমরা রিটেনশন অফ ডেসিডুয়াস টিথ বলি এটাকে। তো এই সমস্যাটাও ইদানিং দেখা যাচ্ছে। তো এই ওভারঅল সমস্যাগুলোই আমরা সাধারণত কম বয়সীদের মধ্যে দেখি। তো ডাক্তারবাবু যেরকম বললেন, এবং আমারও প্রশ্ন করার যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে ছাত্রছাত্রীরা, তোমরা যদি তোমাদের দাঁতের স্বাস্থ্য সম্পর্কে সচেতন না হও, কিছু নিয়ম কানুন মেনে চলতে না পারো, তাহলে প্রথম কিন্তু তোমাদের স্বাস্থ্যের উপর আঘাত আসবে, এবং অবশ্যই তোমাদের শিক্ষার উপর আঘাত আসবে। যদি সুস্থ শরীর না থাকে, সুস্থ মন পাবে না, এবং অবশ্যই পড়াশোনার ক্ষেত্রে তোমাদের কিন্তু মারাত্মক একটা ব্যাঘাত আসতে পারে। আমার অ্যাকচুয়ালি ডাক্তার হয়ে ওঠার পিছনে প্রধান ইচ্ছা ছিল আমার বাবা।
উনি ছোট থেকেই চেয়েছিলেন যে আমি যাতে স্বাস্থ্য বিষয়ক ক্ষেত্রে কাজ করি। তো ওনার নিজের মধ্যে একটা সুপ্ত বাসনা ছিল চিকিৎসক হওয়ার, কিন্তু আর্থিক সম্মতি না থাকার কারণে বা তীব্র দারিদ্র্যের কারণে তৎকালীন সময় উনি সুযোগ পেয়েও করতে পারেন। যার ফলে ওনার ভিতরে একটা সুপ্ত বাসনা ছিল। উনি আমাকে এখানে ছোট থেকেই ডাক্তার হওয়ার জন্য উৎসাহিত করতেন, কিন্তু আমার ছোটবেলায় এই যে পেশা সেটার গুরুত্ব সম্পর্কে আমি ততটা ওয়াকিবহাল ছিলাম। আমার ডাক্তারি পেশা সম্পর্কে আগ্রহটা জন্মায় স্কুল জীবনের একদম শেষ সীমানা। আচ্ছা। তখন আমি বুঝতে পারি যে মানুষের জীবনে দীর্ঘদিন বেঁচে থাকার চেয়েও যতদিন বেঁচে আছি সুস্থ জীবন কতটা গুরুত্বপূর্ণ। তো সেই জায়গা থেকেই আমার এই পেশার প্রতি একটা আগ্রহ জন্মায়। তো সেই অনুপ্রেরণা তো অবশ্যই ছিল, পাশাপাশি যে বিষয়টা জানতে চাইবো এবং জানাতে চাইবো যে এই যে ডাক্তার হিসেবে নিজেকে গড়ে তোলার পেছনে শুধু ইচ্ছা থাকলে তো হয় না, একটা প্রচন্ড অধ্যবসায়, হ্যাঁ, এবং পরিশ্রমের একটা ইতিহাস থাকে। তো আপনার এই ডাক্তার হয়ে ওঠার পেছনে সেই ইতিহাসটা কতটা স্যাক্রিফাইস করতে হয় সেটা যদি সংক্ষেপে একটু জানান আমাদের ছাত্রছাত্রীদের। আসলে যত দিন যাচ্ছে মেডিকেলের যে এন্ট্রান্স সেটার ডিফিকাল্টি আরো বেড়েই চলছে। আমাদের সময় আমরা যত পড়াশোনা করে এই ফিল্ডে এসেছি, এখনকার দিনে মেডিকেল এন্ট্রান্সে বসতে গেলে তার চেয়ে অনেক বেশি কম্পিটিটিভ হতে হয়, অনেক বেশি নলেজ রাখতে হয়। তো ডে বাই ডে সেটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তা আমার ক্ষেত্রে ডিফিকাল্টিটা একটু অন্যরকম ছিল, কারণ আমাদের সময় যে রাজ্য স্তরের পরীক্ষাটা ছিল WBJE, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স, সেখান থেকে হঠাৎ করে আমাদের কেন্দ্রীয় লেভেলে একটা পরীক্ষা নিট। আচ্ছা। এবং সেটা আকস্মিকভাবে হয় এবং আমাদের রাজ্য স্তরের যে সিলেবাসটা সেটা সম্পূর্ণ বদলে যায় নিটের সিলেবাস। এবং সেই সিলেবাসটা ছিল মেনলি CBSE বোর্ডের, আর আমরা ছিলাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিলের সিলেবাস। তো সেই সমস্যাগুলো ফেস করে আমি প্রথমে আয়ুর্বেদিকে ভর্তি হই। তারপরে আয়ুর্বেদিক 2 বছর পড়ার পরে তারপরে আমি নিজেকে আরো প্রিপেয়ার করে তারপরে নিটে র্যাঙ্ক হওয়ার পরে তারপরে আমি ডেন্টালে গিয়ে ভর্তি হই। তো তোমরা জানলে ছাত্রছাত্রীরা যে এই মুহূর্তে যদি ডাক্তার হতে চাও, যারা ইচ্ছে পোষণ করছে, তোমাদের কিন্তু আরো অনেক বেশি সিরিয়াস হতে হবে পড়াশোনায়, কিন্তু সেই মনটা দিতে হবে এবং তীব্র ইচ্ছেটা, ডিজায়ারটা তো থাকবেই, সঙ্গে কিন্তু পরিশ্রমটা করে যেতে হবে এবং আপডেটেড থাকতে হবে। সব বিষয় সম্পর্কে তোমাদের কিন্তু নিজেদেরকে সেইভাবে প্রস্তুত করে নিতে হবে। তো আরেকটা যেটা বিষয় আমি জানতে চাইবো যে ডাক্তারি পড়াকালীন কোনো উল্লেখযোগ্য ঘটনা যদি শেয়ার করতে চান। ডাক্তারি পড়াকালীন তখন আমি ছাত্র অবস্থায় ছিলাম, আমার ফাইনাল ইয়ারের ঘটনা। তখন একজন পেশেন্ট আছে, মাঝবয়সী, ওই 50-55 বয়স হবে। ওনার সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে যে উনি হা করতে পারছিলেন। আচ্ছা। উনি এক স্থানীয় ডেন্টিস্টের কাছে, ওনার কথা অনুসারেই আমি বলছি, উনি এক স্থানীয় ডেন্টিস্টের কাছে দাঁত তুলেছেন। তো ওনাকে যখন আমি কাগজটা চাইলাম, প্রেসক্রিপশনটা দেখে মনে হলো যে উনি কোনো পাস করা ডাক্তার না, উনি হাতুড়ে চিকিৎসকই হবে। তো উনি হয়তো তুলে দিয়েছেন দাঁতটা, কিন্তু তোলার সময় উনি যেভাবে যে পদ্ধতি অবলম্বন করেছেন সেটা সঠিক ছিল না জন্য হয়তো হা করাটা ছোট হয়ে গেছে পেশেন্ট, অর্থাৎ পেশেন্ট ঠিকঠাক ভাবে হা করতে পারছিল না। এবং সেই ক্ষেত্রে পেশেন্টের সাধারণ যে কথা বলা, খাওয়া এবং বাকি যে দৈনন্দিন কাজকর্ম সেখানে তীব্র অসুবিধা হচ্ছিল। তো এই কেসটা আমি হাতে পাওয়ার পরে আমি প্রথমে, আমাদের নিয়ম ছিল যে ডিপার্টমেন্টাল হেড থেকে পারমিশন নিতে। সেখানে আমি স্যারকে পারমিশন নেই সেখান থেকে। স্যারও একটু ডাউটে ছিলেন যে ও এটা কি করতে পারবে বা পারবে না। তো ভগবানের অশেষ কৃপায় আমি কেসটা সাকসেসফুলি হ্যান্ডেল করতে পারি এবং কোনো রকম কাটাছেঁড়া বা কোনো রকম রক্তপাত ছাড়াই আমি পেশেন্টকে শুধুমাত্র ফিজিওথেরাপির মাধ্যমে, খুবই সাধারণ পদ্ধতি, স্বল্প খরচে আমি পেশেন্টকে আবার হা করিয়ে দিয়েছিলাম। এবং পেশেন্ট যে সন্তুষ্ট হয়েছিলেন আমার উপর, যে খুশি হয়ে আমাকে যে আশীর্বাদ করেছিলেন, ওনার হাসিতেই সেটার পরিচয়। এবং আমি এত নিজেকে ধন্য মনে করেছিলাম ওই দিন, যে প্রথমবার জীবনে এরকম
একটা মানে প্রাপ্তি। একটা চিকিৎসক হিসাবে একটা প্রাপ্তি। তো সেই জায়গাটা আমি কোনোদিনও ভুলি না। সত্যি উল্লেখযোগ্য ঘটনা, এবং আমরাও সত্যি খুব খুশি, এরকম ঘটনা সত্যি আমাদেরকে খুব আনন্দ দেয়। তো অবসর সময় কি করতে ভালোবাসেন? অবসর সময়ে আসলে আমাদের যে শিডিউল থাকে, এটাতে আমি কোচবিহারে ছাড়াও আরো বাকি দু এক জায়গায়ও শহরের বাইরে প্র্যাকটিস করি। আচ্ছা তো এই জন্য আমার পরিবার খুবই বঞ্চিত হয়। আচ্ছা। তো এই জায়গাটা আমি স্পেসিফিক্যালি বলবো যে যে কোনো চিকিৎসক, যারা উক্তি চিকিৎসক আছে বা যারা প্রতিষ্ঠিত, তাদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু পরিবার বঞ্চিত হয় কিছু না কিছু। তো আমি অবসর সময়টাকে সেই কাজেই ম্যাক্সিমাম ব্যবহার করার চেষ্টা করি। খুবই ভালো। আমার বাবা এবং মা, আমার স্ত্রী, ওনারা আমার থেকে সময় চান। ওনারা যথেষ্ট ওনাদের ভূমিকা পালন করেন, সেটা আমি বুঝতে পারি। ওনারা কখনো মুখে বলেন না, ঠিক। কিন্তু আমার সঙ্গ পেলে ওরা খুব খুশি হন। তো আমি ম্যাক্সিমাম ওদের সময় দেওয়ার চেষ্টা করি। এছাড়া এক্সট্রা যেটুকু সময় পাই, সেখানে গান শোনা, ইনডোর গেমস যেমন ক্যারাম খেললাম, লুডো বা দাবা খেললাম, এইভাবে সময় অতিবাহিত করি। তো আমরা জানলাম ডাক্তারবাবুর কাছ থেকে তার ব্যক্তি জীবনের অনেক খুঁটিনাটি, এবং অবশ্যই সেখান থেকে আমরা কিছু শিক্ষাও পেলাম। আশা করি সেই শিক্ষাকে কাজে লাগিয়ে আমরা আবার সামনের দিকে এগিয়ে যাব। আপাতত এই পর্যন্ত, পরবর্তী অংশে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানবো ডাক্তারবাবুর কাছে। এবারে আমরা আবারও দাঁত এবং দাঁতের সমস্যা, তার চিকিৎসা, এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে ডাক্তারবাবুর কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় জেনে নেব। যে বিষয়টি ডাক্তারবাবুর কাছ থেকে জানতে চাইবো যে আমরা যে সমস্ত খাবার দাবার খাই, তার মধ্যে কি কি ধরনের খাবার দাঁতের জন্য উপকারী, যেগুলো আমাদের দাঁতের স্বাস্থ্যকে ভালো রাখবে, সেই বিষয়টি যদি একটু জানান। কত ধরনের প্রাকৃতিক খাবার দাবার আছে, মানে অর্থাৎ শাকসবজি, ফলমূল, আপনার পছন্দের ফল হতে পারে যে কোনো, বা শাকসবজি যেগুলো খান, সেগুলো সবই দাঁতের জন্য উপকারী। যেমন যদি শাকসবজির কথা বলেন, তাহলে যে কোনো পালং শাক, লেটুস শাক, আপনার যে কোনো অন্য আপনার যদি শাক পছন্দের থাকে সেটা আপনি খেতে পারেন। আর ফলমূলের মধ্যে আপনি যে কোনো আপেল, বেদানা, শসা, তরমুজ, যে কোনো সিজনাল ফ্রুটস আপনি অবশ্যই খেতে পারেন। এগুলো সবই দাঁতের জন্য উপকারী। এছাড়া উচ্চ ফাইবার যুক্ত থাকে ফলমূল, যার ফলে শুধুমাত্র দাঁতের উপকার হয় তাই না, হজমের ক্ষেত্রেও অনেকটাই সাহায্য। ঠিক তার উল্টোটা, যে বিষয়টা আমরা অনেক সময় গোলমাল করে ফেলি, কি কি ধরনের খাবার থেকে আমাদের বিরত থাকা উচিত, যা দাঁতের জন্য প্রচন্ড ক্ষতিকর হতে পারে? আসলে যে কোনো প্যাকেটজাত খাবার দাঁতের জন্য সত্যিই খুব ক্ষতিকারক, যেটাকে আমরা বলি প্রসেস ফুড বা প্রক্রিয়াজাত খাবার। প্রক্রিয়াজাত খাবারগুলোতে অ্যাকচুয়ালি দাঁতের মধ্যে যে গর্ত হওয়ার, ক্যারিজ হওয়ার সম্ভাবনা সেটা বহু গুণে বেড়ে যায়। যেমন প্রক্রিয়াজাত খাবারের কথা বললেই প্রথমেই মনে পড়ে আমার দুটো জিনিস, একটা হচ্ছে বিস্কুট আর একটা হচ্ছে চিপস। এই দুটো জিনিস দাঁতের জন্য খুবই ক্ষতিকারক। এছাড়া উচ্চ শর্করা যুক্ত খাবার, যেমন যেগুলো খাবারে খুব চিনি থাকে, খুব বেশি মিষ্টি, সেগুলো দাঁতের পক্ষে ক্ষতিকারক, যেমন লজেন্স, ক্যান্ডি যেগুলো থাকে। আর বিভিন্ন ধরনের নরম পানি, সফট ড্রিঙ্কস, কার্বোনেটেড বেভারেজ যেগুলো, একদম সেগুলোতে অ্যাকচুয়ালি আপনার যে ঝাঁজ, সেটা দাঁতেরও ক্ষতি করে, কারণ ওগুলো কার্বনিক অ্যাসিড থাকে। সেই কার্বনিক অ্যাসিড থাকার ফলে সেটা দাঁতের এনামেলে ড্যামেজ করে। আপনি ইনিশিয়ালি কিছু বুঝতে পারবেন না, কিন্তু দীর্ঘকাল ধরে আপনার সেটা খাওয়ার ফলে আপনার একটা সময় গিয়ে দাঁতের এনামেলে ইরোশন হয়ে যাবে বা এনামেলের ক্ষয় হয়ে যাবে, যার ফলে অন্যান্য সমস্যার সৃষ্টি হতে পারে। এগুলো সবই দাঁতের পক্ষে ক্ষতিকারক। একদম। এবং বিশেষ করে যে সমস্ত খাবারগুলো খাওয়া হচ্ছে দাঁতের কোনায় আটকে আছে, সঙ্গে সঙ্গে সেগুলো আঠালো চ্যাটচ্যাটে শর্করা জাতীয় খাবার, সেগুলো সঙ্গে সঙ্গে ওয়াশ করে নিলে সত্যি ভালো। সেটা কিছু। আমরা স্বাস্থ্যের ক্ষেত্রে অন্যান্য রোগের ক্ষেত্রে যেটা দেখি যে সিজনাল ডিজিজ হয়, তো দাঁতের ক্ষেত্রে কি কোনো সিজনাল কোনো সমস্যা হয় কি? দাঁতের ক্ষেত্রে সিজনাল অ্যাকচুয়ালি অন্য কিছু দেখা যায় না। আমার অভিজ্ঞতায় আমি একটা জিনিসই পেয়েছি সিজনাল, সেটা হচ্ছে ডেন্টিনাল হাইপার সেনসিটিভিটি বা দাঁতের শিরশিরানির সমস্যা। আচ্ছা। শীতকালে এটা খুবই অতিমাত্রায় দেখা যায়, তার কারণ জল ঠান্ডা হয়ে যায়, যার ফলে
একজন মানুষের পক্ষে দিনের সমস্ত কাজে জল গরম করে ব্যবহার করা প্রকৃতপক্ষে অসম্ভব। ঠিক। যার ফলে কোন বেশিরভাগ সময় মুখে এবং দাঁতে ঠান্ডা জলের এক্সপোজার হয় এবং সেই ক্ষেত্রে দাঁত শিরশিরানির যে সমস্যাটা সেটা শীতকালে মাত্রাতিরিক্ত হয়ে বৃদ্ধি পায়। তো যারা আমরা বয়স্ক আছি আমরা না হয় অনেক সময় সচেতন হতে পারি, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে অভিভাবকদের কিভাবে যত্ন নেওয়া উচিত তার যদি কিছুটা দিক নির্দেশ করে দেন। অবশ্যই বাচ্চাদের যেহেতু নিজেদের সচেতনতার অভাব থাকে, সেই জন্য অভিভাবকদের দায়িত্ব এটা যে শিশুদের মধ্যে সেই সচেতনতা গড়ে তোলা। দিনে দুবার ব্রাশ করা হচ্ছে মূল মন্ত্র, সকালে একবার এবং রাত্রে খাওয়ার পরে একবার। এবং এই ক্ষেত্রে সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার যেটা, সেটা হচ্ছে সকালে কিন্তু অবশ্যই ব্রেকফাস্টের পরে। আচ্ছা। এটা আমরা অধিকাংশ ক্ষেত্রেই ভুল করি যে মুখে একটা ফ্রেশনেস বা ফ্রেশ ফিলিং এর জন্য আমরা ব্রাশ করে তারপরে খাবার খাই, কিন্তু এই পদ্ধতিটা ভুল। অ্যাকচুয়ালি ব্রেকফাস্টের পরে তারপরে ব্রাশ করে মুখটাকে আবার ফ্রেশ করে নেওয়া উচিত। আর সব সময় নরম ব্রুশের ব্রাশ ব্যবহার করে ব্রাশ করা উচিত। ব্রাশ করার সময় মনোযোগ একদম ব্রাশিং এর দিকেই রাখা ভালো। আর শিশুদের ক্ষেত্রে পার্টিকুলারলি যেহেতু ওরা নিজেরা সচেতন থাকে না, তাই যেগুলো হার্মফুল খাবার, জাঙ্ক ফুড যেগুলো, যেমন চিপস, চকলেট এবং আদার যেগুলো মানে লজেন্স ফজেন্স আছে, যেগুলো বাচ্চারা বেশি খায় বা পছন্দ করে বা খেতে চায়, তো গার্জিয়ানরা তো সম্পূর্ণভাবে সেটা আটকাতে পারবে না। তো যতটা সম্ভব সেটা দূরে রাখা আর কি বাচ্চাদের, ঠিক সেসব জিনিসগুলো থেকে। এবং বাচ্চাদের বারবার মনে করিয়ে দেওয়া যে এগুলো জিনিস দাঁতের জন্য ক্ষতিকারক, তাতে কি কি সমস্যা হতে পারে, এবং দিনে দুবার ব্রাশ করার যে অভ্যাসটা সেটা গড়ে তোলা, খাওয়ার পরে কুলকুচি করার অভ্যাসটা, এই সমস্ত ছোট ছোট জিনিসগুলো শিশুদের মধ্যে গার্জিয়ানদের গড়ে তুলতে হবে, তাহলেই অবশ্যই ওরা নিজেদের খেয়াল রাখতে হবে। একদম। পাশাপাশি যে বিষয়টা জানতে চাইবো যে বাচ্চাদের দুবেলা ব্রাশ সে ঠিক আছে, কিন্তু যেহেতু ওদের বায়না অনেক সময় গার্জিয়ানদের মেটাতে হয়, বিভিন্ন ধরনের খাবার বিভিন্ন সময় খেয়ে বসছে, এবং সেই ক্ষেত্রে এক্সট্রা একবার দুবার কি তাদেরকে ব্রাশ করানো যেতে পারে? সেটা কি দাঁতের পক্ষে কোনো ক্ষতি? হ্যাঁ, অবশ্যই ব্রাশ করানো যেতে পারে। যদি কিছু চটচটে, দেখুন আমি একটা আমব্রেলা টার্ম বললাম, চটচটে আঠালো যুক্ত খাবার, কিন্তু বাস্তব জীবনে দেখা যায় আমাদের যে স্টেপল ফুড গুলো আছে যেগুলো ছাড়া আমরা চলতে পারি না, যেমন রুটি, পাউরুটি বা কিছু কিছু খাবার আছে যেগুলো আদতেই চটচটে। ঠিক, হ্যাঁ, এগুলো আপনি যদি আমি সাজেস্ট করি যে এগুলো খাবেন না, তাহলে সেটা কেউ গ্রহণ করতে পারবে। তো কাজেই এগুলো খেলে দাঁতের মধ্যে জমবে এবং সেই ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। কাজেই সঙ্গে সঙ্গে যদি একটু ব্রাশ করে নেওয়া যায়, ভালো করে কুলকুচি করে নেওয়া যায় লবণ জল দিয়ে, তাহলে কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে। আরেকটা যে বিষয়, সাধারণ কৌতূহল, খুব তাদের মধ্যে একটা কনফিউশন যে কোন ব্রাশটা ব্যবহার করব, কোন ব্র্যান্ডের পেস্টটা ব্যবহার করব। তো সেই ক্ষেত্রে একটা ডেন্টিস্ট হিসেবে আপনি কি বলবেন? আদতেই কি কোনো পেস্টের ব্র্যান্ড মেনটেন করার কোনো প্রয়োজন আছে, বা কি ধরনের কিভাবে আমরা সিলেক্ট করব, সেই বিষয়টি যদি তুলে ধরেন। আসলে পেস্টের পার্টিকুলার কোনো ব্র্যান্ড নেই, তবে অ্যাকচুয়ালি কোনো ব্র্যান্ড আমরা সাজেস্ট করি না। তবে যেটা আমরা সাধারণভাবে বলি যে পেস্ট ফ্লুরাইড যুক্ত হলে ভালো। এছাড়াও যে পেস্ট গুলো থাকে যেগুলো ধরুন আয়ুর্বেদিক, বা ধরুন যেগুলো দাঁত সাদা করে দিবে 7 দিন 21 দিন 1 মাসের মধ্যে, বা ধরুন যেগুলো বলে দাঁতের শিরশিরানি কমিয়ে দেবে, হ্যাঁ, তো টিভি বিজ্ঞাপন দেখে বা কোনো বন্ধুর পরামর্শ নিয়ে এগুলো হঠাৎ করে ব্যবহার করা একেবারেই উচিত না। অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করুন। দাঁতে যদি সমস্যা না থাকে তাহলে সাদা রঙের যে কোনো পেস্ট যা ফ্লুরাইড যুক্ত যে কোনো রেপুটেড ব্র্যান্ডের ব্যবহার করতে পারে। তাতে যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে দন্ত চিকিৎসকের পরামর্শ নিন। আর ব্রাশের ক্ষেত্রে আমি বলবো যে নরম ব্রুশ যুক্ত ব্রাশ, যেটা সব ব্রিসেল, সেই ধরনের ব্রাশ ব্যবহার করা উচিত। তাতে দাঁত সহ মাড়িও ভালো থাকে। একদম। আর সবশেষে যেটা বলবো যে সাধারণভাবে সবার জন্য দাঁতের যত্ন নেওয়ার বিষয়টি মাথায় রেখে যদি কোনো বার্তা দিতে চান। অবশ্যই
দাঁত যেটা আগেও বললাম যে দিনে দুবার ব্রাশ করতেই হবে, একটা সকালে আর একটা হচ্ছে রাত্রে খাওয়ার পর। এছাড়া সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে নিজেদের মধ্যে সচেতনতা গড়ে তোলা, যে যে আমরা হার্মফুল খাবার যেগুলো দাঁতের জন্য ক্ষতিকারক সেগুলো কিন্তু ওভারঅল স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। ঠিক। আপনার যে অত্যাধিক চটচটে এবং মিষ্টি জাতীয় যে খাবারগুলো আছে হাই ক্যালোরি, এগুলো কিন্তু আপনার শুধু যে দাঁতের সমস্যা তৈরি করে তা না, ভবিষ্যতে ডায়াবেটিসের দিকেও আমাদের ঝুঁকি, যার ফলে এগুলো যতটা সম্ভব অ্যাভয়েড করাই ভালো। এছাড়া নরম বুরুষযুক্ত ব্রাশ ব্যবহার করবেন, যেরকম বললাম। আরেকটা জিনিস আমি যেটা মেনশন করতে চাই, যে অনেক রুগী আমি এরকম পাই যারা বলে যে ডাক্তারবাবু আমি তো দিনে দুবার ব্রাশ করি, তারপরে আমার দাঁতে এত সমস্যা কেন। এই ক্ষেত্রে কিছু কিছু ব্যাপার নোটিশ করা আমাদের, সেটা হচ্ছে ব্রাশ করার সময় অনেকেই মুখে ব্রাশ গুঁজে অন্য কাজ করে। একদম। এটা উচিত না। এটা আপনি ব্রাশ যখন করবেন তখন একদম আপনার মনোযোগ ব্রাশিং এর দিকেই থাকবে, যেটাকে বলে এফেক্টিভ ব্রাশিং। আচ্ছা। সেই এফেক্টিভ ব্রাশিংটা যদি না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার মুখের কোনা কুচিতে কোথাও খাবারের কোনা জমেই থাকতে পারে, এবং সেই জায়গাটাই হয়তো আপনার সবার আগে ক্যারি শুরু হয়ে গেল। দিনে দুইবার ব্রাশ করার জন্য আপনার 2 মিনিট 4 মিনিট দিনে খরচা করাই যায় মুখের এবং দাঁতের স্বাস্থ্য মেনটেন করার জন্য। এটুকুই আমার বক্তব্য। তো যাই হোক, আজকে আমরা ডাক্তারবাবুর কাছ থেকে অনেক সুপরামর্শ পেলাম, তবে শুনলে হবে না, জানলে হবে না, সেগুলোকে মানতে হবে। যদি আমরা মেনে চলতে পারি তাহলে অবশ্যই আগামী দিনে আমরা দাঁত নিয়ে কোনো সমস্যায় পড়বো না। এবং আপনাদের আবারও বলছি, সমস্ত রকম সমস্যা দূর করার জন্য কিন্তু আমাদের এই চ্যানেল মনের মতো ক্লাসরুম প্রতি রবিবার গুণীজনদের নিয়ে একটি অনুষ্ঠান, আপনারা জানেন যে নিয়মিত আমরা পরিবেশন করে চলেছি। গুণীজনের সঙ্গে সুমন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কিন্তু সেই সমস্ত গুণীজনদের বার্তা এবং তাদের জীবন অভিজ্ঞতা আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। আশা করছি আগামী রবিবার আবার নতুন কোনো গুণীজনের সঙ্গে আমরা আপনাদের সঙ্গে মিলিত হব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ রাখুন। শুভরাত্রি।